সংলাপ নিয়ে সবাই একমত আছে। কেন এই পুরা আন্দোলনে এত যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আমি শুধুমাত্র ধরেন এই যে মাসখানেকের সংগ্রামের কথা বলছি না, জুলাই অভ্যুত্থান যেটা আমরা বলছি, 5ই আগস্ট যার পরিসমাপ্তি হলো, এই সংগ্রাম তো চলছে অলমোস্ট 15 বছর ধরেই। অনেকে জীবন দিয়েছে, এর আগে অত্যাচার, নির্যাতন, কারাভোগ অনেক হয়েছে। সব কিছুর মধ্যে দিয়ে একটা বিষয় প্রস্ফুটিত ছিল, তা হচ্ছে যে এই রকম শাসন চলতে পারে না, 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তারপর আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা আরও কাটল করতে হবে, কারণ এটা একটা মানে মনস্টারের মতো ক্ষমতা হয়ে গেছে। যদি বলে বাইক্যামেরাল লেজিসলেচার করতে হবে, যদি বলেন যে আপনাকে সংখ্যানুপাতিক ভোটের ব্যবস্থা করতে হবে, এগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে। যদি বিতর্ক রাখেন তাহলে পরবর্তী ভোটের সময় দেখা যাবে যে ওই জিনিসগুলো হচ্ছে না। তাছাড়া এই গভর্নমেন্টের জন্য একটা বড় ধরনের সমস্যা আছে আমি মনে করি। জানি না সেটা কী জায়গায় দাঁড়াবে। এই সরকারের কোনো পার্টি নেই। তারা কি পার্টি করবে? হয়তো করবে, সেই পার্টি ভালোভাবে দাঁড়াবে জানি না। কিন্তু এরা এখন যা করছেন সেটা আগামী সংসদে র্যাটিফাই হতে হবে। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে জানতে চাই, 20 দিন হলো অন্তর্বর্তী সরকার এসেছে, ধীরে ধীরে তারা নানামুখী পদক্ষেপ নিয়েই অগ্রসর হচ্ছে। কি তাদের রোডম্যাপ, কি তাদের প্রায়োরিটি হওয়া উচিত, অগ্রাধিকার কি হওয়া উচিত? কোনো রোডম্যাপ তো তারা বলেননি। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, আলাদা আলাদা করে কোথাও কোথাও কথা বলছেন, কিন্তু উনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে খুব স্পষ্ট করে বলেছেন যে উনি অনেকগুলো সংস্কার করতে চান। বলেছেন কি কি সংস্কার। প্রশ্ন তো এমনি ছিল, বাজারেও ছিল, যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক বলেছিলেন তার আগের দিন একটা রোড ম্যাপ দেওয়ার কথা। এছাড়াও এই সরকার আসবার পর থেকে একটা বিশাল জনসমাবেশ করেছিলেন তারা পার্টির সামনে, অফিসের সামনে। সেখানে বেগম জিয়া কথা বলেছিলেন অনলাইনে, তারেক রহমান কথা বলেছিলেন দূরে থেকে অনলাইনে, মির্জা ফখরুলও বক্তব্য রেখেছিলেন। তারা তখন অতি সত্বর নির্বাচনের দাবি করেছিলেন, বলেছিলেন 3 মাসের মধ্যে ভোট দিতে। এরপরে স্থায়ী কমিটির আরেক সদস্য বললেন, যিনি আবার বেনাদিন বিদেশে ছিলেন, তিনি বললেন না 3 মাসকে বাড়িয়ে আমরা 6 মাস হয়তো করতে পারি। তার মানে বিষয়টা নিয়ে আলোচনা যথেষ্ট হয়েছে। যে বক্তব্য ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কোট করা হয়েছে, উনি রোডম্যাপের কথা বলেছেন, এটা একটা আলোচনা সভায় ছিল, ওই আলোচনা সভায় আমিও ছিলাম। উনি এটা বলেছেন যে আপনারা তো এলেন, কি করবেন, কতদিন লাগবে, এটার একটা রোডম্যাপ দরকার। ডক্টর ইউনূস এই সম্পর্কে কিছু বলেননি। উনি কথাটা এরকম করে বলেছেন, একটা বলেছেন যে আমরা যে ক্ষমতায় এসেছি সে তো ওই ছাত্র আন্দোলনের কারণে। তার মতে শিক্ষার্থীরাই হলো তার নিয়োগকর্তা। উনি বলেছেন আপনারা যেদিন বলবেন আমি চলে যাব। তারপরে আবার বলেছেন কবে নির্বাচন হবে বা কবে যাব সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। তার মানে ব্যাপারটা স্পষ্ট করে বলেননি। স্পষ্ট করে না বলবার কারণ কি? আমার এখনকার কথা হয়তো একটু লম্বা হয়ে যাবে। মানে সংলাপ নিয়ে সবাই একমত আছে। কেন এই পুরা আন্দোলনে এত যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আমি শুধুমাত্র ধরেন এই যে মাসখানেকের সংগ্রামের কথা বলছি না, জুলাই অভ্যুত্থান যেটা আমরা বলছি, 5ই আগস্ট যার পরিসমাপ্তি হলো, এই সংগ্রাম তো চলছে অলমোস্ট 15 বছর ধরেই। অনেকে জীবন দিয়েছে, এর আগে অত্যাচার, নির্যাতন, কারাভোগ অনেক হয়েছে। সব কিছুর মধ্যে দিয়ে একটা বিষয় প্রস্ফুটিত ছিল, তা হচ্ছে যে এই রকম শাসন চলতে পারে না, এই রকম আইনের নামে অন্যায় চলতে পারে না। সংবিধানের বিধানকে লঙ্ঘন করে অথবা ব্যবহার করে যেভাবে স্বেচ্ছাচার করা হচ্ছে, সমস্ত কিছুর পরিবর্তন চাই। শিক্ষার্থীরা বলেছিলেন নতুন বাংলাদেশ গড়তে হবে, এবং এই নতুন বাংলাদেশের জন্য রাষ্ট্রকে, ওই যে একসময় শিশু কিশোরদের যে আন্দোলন ছিল, আমি স্কুল শিক্ষার্থীদের কথা বলছি, তারা রাষ্ট্র বদলাতে চায়, রাষ্ট্র সংস্কার করতে চায়। মূলত রাষ্ট্র সংস্কার কথাটা আসলো ওই জায়গা থেকে যে সংস্কার করা ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়। ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে তাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল, যে কোনো জায়গা থেকেই শুরু হোক, ধরেন আপনি যখন রাষ্ট্র সংস্কার বলেন, প্রধান উপদেষ্টা যখন সংস্কারের কথা বলেন, রাজনৈতিক দলগুলো যখন দেশ নিয়ে কথা বলতে গিয়ে সংস্কারের কথা বলেন, ওইটা কিন্তু একটা বিরাট ক্যানভাস, বিরাট, মানে ওর কোনো শেষ আছে বলে আমি মনে করি না। একটা রাষ্ট্র প্রতিনিয়ত উন্নতি করবার চেষ্টা করবে, তার মানে প্রতিনিয়ত তার সংস্কার চলবে।
কোনো একটা জায়গায় গিয়ে আপনি এরকম বলতে পারবেন না যে আমার সংস্কার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কোনো দরকার নেই রাষ্ট্রের সংস্কার করবার, অতএব এখন ভোট দেন বা যাই কিছু করেন। এটা তো কন্টিনিউয়াস একটা প্রসেস। কন্টিনিউয়াস প্রসেস, মানে এটা ন্যাচারালি এই প্রসেস। তারপরে কথাটা উঠছে কেন সরকারটা তো অন্তর্বর্তী সরকার, তার মানে টার্মটা অনির্দিষ্টকালের জন্য নয়। ওই সংস্কার করতে যদি 20 বছর লাগে, তোমরা কি 20 বছর ধরে ক্ষমতায় থাকবেন? অতএব তাদের একটা রোড ম্যাপ থাকা উচিত, তারা এই সংস্কার করতে চান এবং তারা মনে করেন এতদিনের মধ্যে এই সংস্কারটা করা সম্ভব হবে, তারপরে তারা ভোট দেবেন। ডক্টর ইউনূস এই ব্যাপারটা স্পষ্ট করে বলেননি, মানে তার বক্তব্যের মধ্যে আপনি একটা অস্পষ্টতার কথা বলতে পারেন, আবার বলতে পারেন যে খানিকটা শর্তের ব্যাপার আছে। যখন তিনি বলেন এটা রাজনৈতিক ব্যাপার, তার মানে রাজনীতিবিদদের থেকে সিদ্ধান্ত লাগবে, রাজনৈতিক দলগুলো থেকে বলবে, সমাজে যে সংগঠনগুলো আছে অংশীজন যারা, তারা সবাই বলবেন যে আমরা এই রকম সংস্কার চাই। তো প্রাথমিকভাবে ধরেন আমি মনে করি কি এই সরকারের টার্মস হওয়া দরকার যে নির্বাচন ব্যবস্থা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপরিহার্য, ছাড়া পারা যায় না, সেই নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস করে ফেলেছিল স্বৈরাচার। এটাকে আপনি একটা ট্র্যাকে আনবেন, কে বলে লেভেল প্লেইং ফিল্ড, কেউ বলছেন সবার কাছে গ্রহণযোগ্য সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এর জন্যে যতখানি সংস্কার দরকার সেই টাইমটা আপনার দিতে হবে। যদি আমার আবার ভিন্ন কিছু কথা আছে, কারণ আমি মনে করি ধরেন আমার দল একটা কল্যাণ রাষ্ট্রে বিশ্বাস করে, আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষে বর্তমানে এটা খেয়াল করা উচিত। ধরুন আমার বাড়ি বগুড়া, আমি বগুড়াতে 11টা মানুষ মারা গেছে, আমি ভিজিট করতে গেছি তাদের কবর, একজন ছাত্র মারা গেছেন আর 10 জনই হচ্ছেন পরিশ্রমী মানুষ, মেহনতি মানুষ। একটা মানুষ আমি এরকমও পেয়েছি, মানে যখন যাচ্ছি চতুর্দিকে টয়লেট, সেটা পার হয়ে তার কবর। আমি জিজ্ঞেস করলাম এই অবস্থা কেন? বললো এই লোকটার 1 ছটাক মাটিও নেই, তো ও কোথায় দেবে? অতএব পাড়াপড়শিরা মিলে চাচ্ছে ওইখানে দেওয়া হোক। এই রকম লোক মারা গেছে, তাদের কথা ভাবা দরকার। মানে একেবারেই হত দরিদ্র বলা যায়। মানে কিভাবে বলবো, তাকে কবর দেওয়ার মতো মাটি ছিল না। পাড়ার লোকজন তারা মিলে একটা জায়গা করে দিয়েছে, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো ওদের জন্য আপনি যদি করতে চান তাহলে আমাদের নিয়ে প্রস্তাব আছে। আমাদের কল্যাণ রাষ্ট্র বলি, তার মানে হচ্ছে ধরেন আমাদের দরিদ্র লোক কত সেটা পুরো হিসাব নাই, কিন্তু যদি আপনারা ভালো করে ডেটাবেস করেন 6 কোটি লোককে মাসে 1000 টাকা করে দেন, বছরে 72,000 কোটি টাকা থাকবে। এই রকম সংস্কার কল্যাণমুখী এটা উনি করতে পারেন, এটা কেউ প্রশ্ন করবে না। কিন্তু যদি এরকম হয় যে উনি একটা সংস্কার করতে গেছেন, যেমন ধরেন আছে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তারপর আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা আরও কাটল করতে হবে, কারণ এটা একটা মানে মনস্টারের মতো ক্ষমতা হয়ে গেছে। যদি বলে বাইক্যামেরাল লেজিসলেচার করতে হবে, যদি বলেন যে আপনাকে সংখ্যানুপাতিক ভোটের ব্যবস্থা করতে হবে, এগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে। এইখানে আবার খেয়াল করে দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি, উনি বলেছেন আপনারা কয়েকটা লোক মিলে একটা সংস্কার করে দিলেন, তাই কি হয়ে গেল? বরঞ্চ এটা কাজ হলো জনগণের প্রতিনিধিদের, আপনারা জনগণের প্রতিনিধি আসবার ব্যবস্থা করে দেন, সুগম করেন, তারা এসে এই কাজটা করবে। এটা কিন্তু শোনা যায় খুব ভালো, ইনফ্যাক্ট এটা যুক্তিযুক্ত কথা। কিন্তু আমি খেয়াল করেছি, এটা শামসুজ্জামান দুদু আছেন, উনিও বলবেন, যেদিন ওনারা তাদের অফিসের সামনে সভা করলেন, বিরাট সভা, 3 মাসের কথা বললেন, সেই দিন ফেসবুকে শুধু সমালোচনাই হয়েছে। সবাই বলছে রক্তের দাগ শুকায়নি, এখনও কেন ভোট নিয়ে চিন্তা। এমনকি এখনও পর্যন্ত মানুষের মধ্যে এই চিন্তা আছে। আমি এখন সময়টা বেশি নিলে পরে আপনি অ্যাডজাস্ট করে দিন অন্যদের সঙ্গে। তো সেটা এই রকম যে মানুষের মাইন্ডসেটটা এরকম যে এরা যদি ভালো কিছু করতে পারে করুক না। আপনি সমাজের মধ্যে অনেক লোক পাবেন যারা বলবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের আমল যে ছিল অন্তর্বর্তী সরকারের, ওইটা খুব ভালো ছিল। পলিটিক্যাল পার্টিগুলোর উপর মানুষের কনফিডেন্স কমে গেছে, এই কারণে এই প্রশ্নটা আসছে যে এত তাড়াতাড়ি কেন। তা আমি মনে করি গভর্নমেন্টের এইটা অনেস্ট যে একটা চেষ্টা, সেটা বোঝানোর জন্য হলেও তাদের বলা দরকার। তারা এই ইকোনমিক রিফর্মস করতে পারেন। আপনি ভালো একটা হেলথ পলিসি দেন বা ইমপ্লিমেন্ট করেন, আপনি ভালো একটা এডুকেশন পলিসি দেন, অথবা আপনি ভালো বিচার ব্যবস্থাটাকে সাজান, বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় নিয়ে যান। একসময় হাইকোর্টগুলি সব ডিভিশনের হেডকোয়ার্টারে দেওয়ার কথা হয়েছিল, এখানকার ঢাকার বিচারপতিরা বা বিচারকরা আইনজীবীরা আন্দোলন করে বন্ধ করে দিয়েছেন। তখন বলছে কনস্টিটিউশনে এরকম কোনো জায়গা নাই যে হাইকোর্ট ডিভিশনে নেওয়া যায়। ওরাই আবার পরে বলেছিলেন
ডিভিশনগুলোতে আপনি সার্কিট বেঞ্চ দিতে পারেন। আমি বলছি এরকম করে সবার জন্য ব্যবস্থা করেন। ছাত্ররা যারা আন্দোলন করে যাচ্ছে সেই ছাত্রদের আপনি স্পেশাল একটা স্টাইপেন্ডের ব্যবস্থা করেন। পয়সা নেই যাদের কাছে, পড়তে পারবে না, পয়সা হয়ে তাদের পয়সা যাতে দেওয়া যায়, তাদেরকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। আপনি ফার্মার যারা আছে কৃষক, তাদের জন্য একটা ফার্মার্স ব্যাংক করেন, যাতে তারা খুব সস্তা সুদের লোন নিতে পারে। এরকম করা যেতে পারে, ওই সুদখোর মহাজনদের কাছে যাতে না যেতে হয়। লম্বা টাস্ক আছে। আমি বলছি পলিটিক্যাল ব্যাপার যখন আসছে তখন আপনার সবার সাথে কথা বলে একটা সম্মত সিদ্ধান্তে যাওয়া উচিত। নইলে যদি বিতর্ক রাখেন তাহলে পরবর্তী ভোটের সময় দেখা যাবে যে ওই জিনিসগুলো হচ্ছে না। তাছাড়া এই গভর্নমেন্টের জন্য একটা বড় ধরনের সমস্যা আছে আমি মনে করি। জানি না সেটা কী জায়গায় দাঁড়াবে। এই সরকারের কোনো পার্টি নেই। তারা কি পার্টি করবে? হয়তো করবে। সেই পার্টি ভালোভাবে দাঁড়াবে জানি না। কিন্তু এরা এখন যা করছেন সেটা আগামী সংসদে র্যাটিফাই হতে হবে। এর আগে যারা ছিল মার্শাল ল করেছে, তারপরে নিজেদের মতো একটা সংসদ করেছে, 2/3 নিয়ে এসছে ভোট প্রক্রিয়ায় মধ্যে দিয়ে, তারপরে সেটাকে জায়েজ করেছে। এখন কীরকম করে করবে? আমি এক লাইনে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে এই সময়ে যত তাড়াতাড়ি সম্ভব ডায়ালগটা শুরু করার দরকার। আমি আজকে দেখলাম মির্জা ফখরুলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসছেন, আবার 3 তারিখে অন্যদের সাথে বসবেন, এটা বলেছেন। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে শনিবারেও কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার যে কার্যসূচি আমাদের কাছে এসেছে সেখানে কিন্তু স্পষ্ট করা আছে শনিবারও তিনি এ বিষয়ে আলোচনা করবেন। সেটা বলেছেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে বলেছে তা আমি জানি না, কারণ আমাদের যে জোট আছে গণতন্ত্র মঞ্চের কারো কাছে এরকম কথা আসেনি, ইনভিটেশন আসে নাই। তারা করুক, এটা চাই।